বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তোমাদের সাথে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। তোমাদের সাথে রয়েছি আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। আজকে তোমাদের সাথে রয়েছি 7 নম্বর লেকচার নিয়ে। ইতিমধ্যে 6টি অনলাইন লেকচার সম্পন্ন করেছি। আজকের লেকচারের শিরোনাম পণ্য ও সেবার শ্রেণীবিন্যাস, যেটা পঞ্চম অধ্যায়ের বিষয়। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন লেকচারগুলো মনোযোগ সহকারে অনুসরণ করছে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাই মূল আলোচনায়। শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের লার্নিং আউটকাম বা পাঠ্যসূচি: পণ্য বা সেবার স্তর সমূহ, পণ্যের শ্রেণী বিভাগ, ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের পার্থক্য, ভোগ্য পণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয় বা পদ্ধতি, শিল্প পণ্য বাজারজাতকরণের পদ্ধতি বা বিবেচ্য বিষয়, ব্র্যান্ডিং এর সুবিধা বা গুরুত্ব, ব্র্যান্ডিং কৌশল, শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন কিভাবে করা যায়, সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেবা বাজারজাতকরণ কৌশল, সেবা মুনাফার শিকল। আশা করি আজকের এই অনলাইন লেকচার সম্পন্ন করার পর তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। দেখো এখানে কয়েকটি ছবি দেখা যায়। কিসের ছবি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কিসের ছবি? দেখো, বিভিন্ন প্রকার পণ্য। তাহলে আজকে আমাদের মূল বিষয় পণ্য, প্রোডাক্ট। প্রোডাক্ট সাধারণ অর্থে আমরা জানি যে যা ক্রেতার আর অভাব বা প্রয়োজন মেটায় সেটাই হলো পণ্য। অর্থাৎ পণ্য হলো দ্রব্য, সেবা বা ধারণা যা ক্রেতাদের অভাব বা প্রয়োজন পূরণ করে। অভাব বা প্রয়োজন পূরণ করতে পারে এমন যা কিছু বাজারে অফার করা হয় ক্রেতার মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য, সেটাই পণ্য হিসেবে অভিহিত করা হয়। যেমন চাউল, স্বর্ণালংকার, মার্সিডিজ গাড়ি, এনসাইক্লোপিডিয়া, তুলা, কম্পিউটার, পেন্সিল, এই সবকিছুই প্রোডাক্টের অন্তর্ভুক্ত। দেখো এবার প্রোডাক্ট। Philip Kotler and Gary Armstrong says product is anything that can be offered to a market for attention, acquisition, use or consumption that might satisfy a want or need. অর্থাৎ পণ্য হলো এমন কিছু বা যা কিছু ক্যান বি অফার্ড, যা অফার করা হয় বা প্রস্তাব দেওয়া হয় বাজার টু এ মার্কেট, বাজারে, ফর অ্যাটেনশন মনোযোগ আকর্ষণের জন্য, অ্যাকুইজিশন অর্জনের জন্য, ইউজ ব্যবহার, অর কনজাম্পশন ভোগের জন্য, দ্যাট মাইট স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড, যা কাস্টমারদের কি করে, সন্তুষ্ট বিধান করে, চাহিদা বা প্রয়োজনের। তারপরে দেখো, স্টিভেন জে স্কিনার বলেন প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম এমন যে কোনো কিছুই পণ্য। মেন বিষয় হলো যেখানে প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধান করতে পারে এমন যে কোনো কিছুই পণ্য, এবং তা কিছুর বিনিময়ে অফার করা যায়, বিনিময় মূল্য থাকবে। এবার দেখো পরবর্তী বিষয়, পণ্য বা সেবার স্তর সমূহ, লেভেলস অফ প্রোডাক্ট। লেভেলস অফ প্রোডাক্ট, যে পণ্য বা সেবা, যখন একজন কাস্টমার পণ্য বা সেবা ক্রয় করে তখন সে মূলত কি কি ক্রয় করে, সেইগুলো হলো পণ্যের স্তর বা সুবিধা সমূহ। পণ্যের স্তরকে 3 ভাগে ভাগ করা যায়: মূল বা মৌলিক পণ্য, প্রকৃত পণ্য আর বর্ধিত পণ্য। দেখো এই যে কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট আর আর্গুমেন্ট প্রোডাক্ট। মূল বা মৌলিক পণ্য, একজন কাস্টমার পণ্যের যে সুবিধা, পণ্য থেকে সে যা আশা করে, প্রত্যাশা করে, সেটাই পণ্যের অন্তর্নিহিত বা মৌলিক বা মূল পণ্য। যেমন তুমি একটি টুথপেস্ট ক্রয় করলে, কিন্তু তুমি মূলত টুথপেস্টটি ক্রয় করলে না, করলে হলো সজীব নিঃশ্বাস অথবা ঝকঝকে সাদা দাঁত। তো এটাই হলো মূল বা মৌলিক পণ্য। দেখো এই যে কোর বেনিফিট, কোর বেনিফিটটাই মূল বা মৌলিক পণ্য হিসেবে অভিহিত। এবার দেখো প্রকৃত পণ্য, অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট, তুমি প্রকৃতপক্ষে পণ্যের যে অংশটা, পণ্যের একটা কাঠামো, ব্র্যান্ড নেম, ফিচার্স, বিভিন্ন বৈশিষ্ট্য থাকে,
কোয়ালিটি লেভেল, পণ্যের মানটা কেমন, পণ্যের ডিজাইন কেমন, প্যাকেজিং কেমন, যে সবগুলো বিষয় প্রকৃত পণ্যের অন্তর্ভুক্ত। পণ্যের যে বাহ্যিক কাঠামো সেটাই পণ্যের প্রকৃত পণ্যের অন্তর্ভুক্ত। তারপর দেখো বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য যে আর্গুমেন্টেড প্রোডাক্টে দেখো যে মূল পণ্যের সাথে, মূল ও প্রকৃত পণ্যের সাথে আরো অতিরিক্ত যে সুবিধাগুলো দেওয়া হয় সেটাকেই বর্ধিত পণ্য বলা হয়। যেমন তুমি যখন একটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ক্রয় করলে, ফ্ল্যাটের ওখানে বাচ্চাদের জন্য খেলাধুলার স্থান, নামাজের স্থান, বিনোদন, সুইমিং পুল, এগুলো অতিরিক্ত হিসেবে বাজারজাতকারীরা দিয়ে থাকে, অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে, এটাই এই বর্ধিত পণ্যের অন্তর্ভুক্ত। আর্গুমেন্টেড প্রোডাক্ট দেখো আফটার সেল সার্ভিস দিতে পারে, ওয়ারেন্টি, ইনস্টলেশন, ডেলিভারি অ্যান্ড ক্রেডিট, এই সবগুলো হলো তুমি মূল যে কোর বেনিফিট এবং অ্যাকচুয়াল প্রোডাক্ট এর বাইরের যে বর্ধিত অংশ পেলে সেটাকে বর্ধিত পণ্য বলা হয়। এখন দেখো বর্ধিত সুবিধা দিতে গেলে অবশ্যই বাজারজাতকারীকে পণ্য বর্ধিতকরণের কিছু কৌশল অ্যাপ্লাই করতে হয়, সেখানে ব্যয় বৃদ্ধি। স্বাভাবিকভাবে যখন তুমি ফ্ল্যাট ক্রয় করলে এর সাথে আরো বাড়তি কিছু সুবিধা দিল, তাহলে তোমার পণ্য উৎপাদনের ব্যয় কিছু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কাস্টমাররা সেই বর্ধিত মূল্য তোমাকে পরিশোধ করতে আগ্রহী কিনা সেটা জেনে তোমাকে এই যে বর্ধিত পণ্য সংযোজন করতে হবে। নতুন বৈশিষ্ট্য সংযোজন করে তুমি পণ্যকে বর্ধিত করলে, এই কৌশল অ্যাপ্লাই করে বাজারে তুমি তোমার অবস্থান কিংবা ব্র্যান্ডকে শক্তিশালী করলে। অতিরিক্ত মূল্য আদায়, তুমি যখন অতিরিক্ত বর্ধিত পণ্য দিবে তখন স্বাভাবিকভাবেই কাস্টমারের কাছ থেকে অধিক মূল্য বা অতিরিক্ত মূল্য আদায় করতে হবে। এই তিনটি হলো পণ্য বর্ধিতকরণের কৌশল। তাহলে পণ্যের স্তর তিনটি: মূল বা মৌলিক পণ্য, যেটা কোর প্রোডাক্ট বা কোর বেনিফিট, তারপরে অ্যাকচুয়াল প্রোডাক্ট আর আর্গুমেন্টেড প্রোডাক্ট, প্রকৃত পণ্য আর বর্ধিত পণ্য। দেখো এখানে কিছু ছবি আছে, এগুলো কিসের ছবি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এগুলো ভোগ্য পণ্যের ছবি আর এগুলো শিল্প পণ্যের ছবি। লিফট, ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, আর এগুলো সবজি মুদিখানার দোকানের প্রোডাক্ট, বিভিন্ন মনোহারী সামগ্রী। দেখো এবার যাই পরবর্তী বিষয়, পণ্যের শ্রেণী বিভাগ। পণ্য যা কিছু বাজারে ক্রেতার প্রয়োজন বা অভাব পূরণের জন্য অফার করা হয় সেটাই পণ্য। এখন পণ্য দেখো দুই প্রকার: ভোগ্য পণ্য, শিল্প পণ্য। ভোগ্য পণ্য বলতে আমরা কি বুঝি? যে যেগুলো ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করা হয় সেগুলোকে ভোগ্য পণ্য বলা হয়। অর্থাৎ ভোগ্য পণ্য হলো ওই সকল পণ্য যেগুলো ক্রেতারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করে থাকে। যেমন চাউল, ডাল, তেল, লবণ, এগুলো তোমার ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত। দেখো শিল্প পণ্য, উৎপাদন বা প্রক্রিয়াকরণের জন্য যে সকল পণ্য ব্যবহার করা হয় সেগুলো শিল্প পণ্যের অন্তর্ভুক্ত বা সেগুলোকে শিল্প পণ্য বলা হয়। শিল্প পণ্য জানো যে তোমরা কিছু কাঁচামাল আছে যে পুনরায় উৎপাদন বা পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার করা হয়, সেগুলো শিল্প পণ্যের অন্তর্ভুক্ত। তাহলে পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়: ভোগ্য পণ্য, শিল্প পণ্য। দেখো যেগুলো কিসের উদাহরণ? ভোগ্য পণ্যের। এই যে এনসাইক্লোপিডিয়া, ওয়ার্ল্ড বুক, এটাও ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত। দেখো ভোগ্য পণ্যকে আবার চার ভাগে ভাগ করা যায়। কি কি? সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্য কোনগুলো? যেগুলো মানুষ খুব নিত্য প্রয়োজন, খুব কম সময় ব্যয় করে পণ্যগুলো ক্রয় করে, সেগুলো সুবিধা পণ্যের অন্তর্ভুক্ত। সুবিধা পণ্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। প্রধান পণ্য মানুষের প্রতিদিনের যেগুলো আবশ্যক নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো প্রধান পণ্য হিসেবে বিবেচিত। চাল, ডাল, তেল, লবণ, সাবান, এগুলো প্রধান পণ্যের অন্তর্ভুক্ত। লোভনীয় পণ্য যে পণ্যগুলো তোমার পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ দেখে তাৎক্ষণিকভাবে লোভের বশবর্তী হয়ে ক্রয় করা হয়, সেগুলো হলো লোভনীয় পণ্য। আইসক্রিম, আচার, চটপটি, ফুচকা, এগুলো সব লোভনীয় পণ্যের অন্তর্ভুক্ত। তারপরে দেখো জরুরি পণ্য। জরুরি পণ্য কোনগুলো? হঠাৎ জরুরি কোনো পরিস্থিতিতে উদ্ভূত হয় কিন্তু আবশ্যক, খুব এসেনশিয়াল, সেগুলো জরুরি পণ্য সেগুলো অভিহিত করা হয়। জরুরি পণ্য যেমন বৃষ্টির দিনে রেইনকোট, ছাতা, কেউ অসুস্থ হলো হঠাৎ করে, তার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, এগুলো সব জরুরি পণ্যের অন্তর্ভুক্ত। তাহলে সুবিধা পণ্য তিন প্রকার: প্রধান, লোভনীয়, জরুরি পণ্য। এবার আসি শপিং পণ্য। শপিং পণ্য যেগুলো কাস্টমাররা পূর্ব পরিকল্পনা অনুযায়ী
ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েও পণ্য ক্রয় করে, সেগুলো শপিং পণ্যের অন্তর্ভুক্ত। সুবিধা পণ্য কিন্তু তুমি খুব নিকটে কাছাকাছি অবস্থানে পেয়ে থাকো, তোমার নিকটবর্তী স্থানে সুবিধা পণ্য থাকে। আর শপিং পণ্য শপিং মলে যে ক্রয় করতে হয় একটু দূরে। দেখো শপিং পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, সমজাতীয় শপিং পণ্য, অসমজাতীয় শপিং পণ্য। সমজাতীয় শপিং পণ্য দেখো যখন কাস্টমাররা একই ধরনের পণ্য বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে দামের পার্থক্য, মানের পার্থক্যের ভিত্তিতে তেমন একটা বেশি পার্থক্য থাকে না, সেগুলো সমজাতীয় পণ্য। যে তুমি যখন একটি ফ্রিজ ক্রয় করবে, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে, তাহলে মানের ভিত্তিতে তোমার দামটা কাছাকাছি সব ফ্রিজেরই, এবং গাড়ি যার কোয়ালিটি ভালো কিংবা ব্র্যান্ড বেশি পরিচিত সেগুলো তোমার একটু বেশি দাম। আবার যার বিভিন্ন কম কোয়ালিটির সম্পন্ন পণ্য আছে, কম কোয়ালিটি সম্পন্ন গাড়িও আছে, তার প্রাইসও কম, তাহলে এই পণ্যগুলো সমজাতীয় পণ্যের উদাহরণ। যেমন ফ্রিজ, গাড়ি। অসমজাতীয় পণ্য যেগুলো সব শপিং সেন্টারে কিংবা সব ব্র্যান্ডের পণ্যগুলো একরকম নয়, এক জাতীয় নয়, সেগুলো অসমজাতীয় পণ্যের অন্তর্ভুক্ত বিষয়, যেমন স্বর্ণালংকার। তারপর দেখো বিশিষ্ট পণ্য। নতুন প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিংবা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন করে যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলোকে বিশিষ্ট পণ্য বলা হয়। বিশিষ্ট পণ্য ওর বিশেষ একটা বিশেষত্ব থাকে কিংবা বিশেষ ব্র্যান্ড থাকে। যেমন আমরা টেলিভিশন বলতে, রঙিন টেলিভিশন বলতেই বুঝি যে সনিয়ের রঙিন টেলিভিশন। গাড়ি, ভালো গাড়ি মানেই জানি মার্সিডিজের গাড়ি। এই গহনার ক্ষেত্রে জানি যে আমিন জুয়েলার্স এর গহনা। এগুলো এই যে ব্র্যান্ড নেমে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন করে তৈরি করা হয়, এজন্য এগুলো বিশিষ্ট পণ্যের অন্তর্ভুক্ত। তারপর দেখো অযাচিত পণ্য। অযাচিত পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য, অযাচিত পণ্য হলে এমন পণ্য যেগুলো বাজারে আসে কিন্তু কাস্টমাররা ক্রয়ের কথা কখনো ভাবে না কিংবা চিন্তা করে না। বা নতুন অযাচিত পণ্য যেগুলো একদম নতুন ভাবে বাজারে এসেছে, সেগুলো নতুন অযাচিত পণ্য। যেমন রোবট চালিত গাড়ি, অনুভূতি সম্পন্ন কম্পিউটার, এগুলো নতুন অযাচিত পণ্যের অন্তর্ভুক্ত। তারপর দেখো নিয়মিত অযাচিত পণ্য। এগুলো বাজারে আসে কিন্তু মানুষ ক্রয়ের কথা সেইভাবে ভাবে না, এগুলো নিয়মিত অযাচিত পণ্যের উদাহরণ হিসেবে বলা যায় যে এনসাইক্লোপিডিয়া, জীবন বীমা পলিসি, এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ বাজারে আসে কিন্তু ক্রয়ের কথা কেউ সেভাবে পরিকল্পনা করে না, সেভাবে ভাবে না। তারপর জীবন বীমা পলিসি, নিয়মিত অযাচিত পণ্য। তাহলে এই দুইটা নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য, অযাচিত পণ্যের শ্রেণী বিভাগ। তাহলে ভোগ্য পণ্যকে 4 ভাগে ভাগ করা যায়, সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। এবার দেখো এগুলো কিসের উদাহরণ এতক্ষণ তোমরা বুঝে গেছো। এগুলো হলো শিল্প পণ্যের উদাহরণ, শিল্প পণ্যের ছবি। দেখো এবার শিল্প পণ্য, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, আর সরবরাহ ও সেবা সমূহ। মালামাল ও খুচরা যন্ত্রাংশের মধ্যে দেখো যে কাঁচামাল, কাঁচামাল যেগুলো পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার করা হয় সেগুলোকে কাঁচামাল বলা হয়। কাঁচামালকে 2 ভাগে ভাগ করা যায়, কৃষি পণ্য আর প্রাকৃতিক পণ্য। কৃষি পণ্য কৃষকদের দ্বারা উৎপাদিত পণ্য ওকে কৃষি পণ্য বলা হয়, যেমন ধান, গম, পাট, তুলা ইত্যাদি কৃষি পণ্য। প্রাকৃতিক পণ্য প্রকৃতি থেকে প্রাপ্ত যে পণ্য সেগুলোকে প্রাকৃতিক পণ্য বলা হয়। তেল, গ্যাস, কয়লা তোমরা জানো যে এগুলো প্রকৃতি থেকেই প্রাপ্ত পণ্য। তাহলে কাঁচামালের মধ্যে 2টা ভাগ, কৃষি পণ্য আর প্রাকৃতিক পণ্য। আর দেখো আর তারপরে আছে প্রস্তুতকৃত মালামাল, প্রস্তুতকৃত মালামাল আর খুচরা যন্ত্রাংশ। মাটি থেকে ইট তৈরি প্রস্তুতকৃত, কিছুটা রূপান্তরের মাধ্যমে ব্যবহার করা হয়। আটা থেকে রুটি, এগুলো প্রস্তুতকৃত মালামাল। আর খুচরা যন্ত্রাংশ হার্ড ডিস্ক, মনিটর। যে মালামাল ও খুচরা যন্ত্রাংশকে 2 ভাগে ভাগ করা যায়, কাঁচামাল আর প্রস্তুতকৃত মালামাল, খুচরা যন্ত্রাংশ। তারপর দেখো মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্যগুলো একটু বেশি দামি, দীর্ঘদিন ব্যবহার করা যায়। দেখো কি কি? স্থাপনা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনা হলো তোমার বিভিন্ন স্থাপনার দীর্ঘদিন ব্যবহারের জন্য, মূল পণ্য নয় তবুও মূলধন জাতীয় এগুলো। লিফট, জেনারেটর। আনুষঙ্গিক যন্ত্রপাতি, যে তোমাকে
উৎপাদন কার্য চলমান রাখার জন্য যে আনুষঙ্গিক হিসেবে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার, টেলিফোন, এগুলো মূলধন জাতীয় যন্ত্রপাতির অন্তর্ভুক্ত। তারপর দেখো সরবরাহ ও সেবাসমূহ। সরবরাহ সেবাসমূহ মূল পণ্যের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মূল পণ্যকে সচল রাখার জন্য সরবরাহ সেবাসমূহ ব্যবহার করা হয়। যেমন সরবরাহের মধ্যে দেখো কাগজ, পেন্সিল, রং, এগুলো মূল পণ্য না, কিন্তু মূল পণ্যের সহায়ক হিসেবে তোমাকে ব্যবহার করতে হয়। ব্যবসায় সেবা, তুমি যখন কম্পিউটারে কাজ করছো, কম্পিউটার মূলধন জাতীয় পণ্য, কম্পিউটারে কাজ করছো কিন্তু তোমার কম্পিউটার হঠাৎ করে নষ্ট হলো, সমস্যা দেখা দিল, তাহলে কম্পিউটার মেরামত করতে হবে। এগুলো আইনগত পরামর্শ সেবা তোমার প্রয়োজন হতে পারে, এগুলো ব্যবসায় সেবার অন্তর্ভুক্ত। তাহলে শিল্প পণ্যকে 3 ভাগে ভাগ করা যায়: মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সরবরাহ ও সেবাসমূহ। দেখো এখানে এক নজরে আছে পণ্যের শ্রেণী বিভাগ। পণ্যকে 2 ভাগে ভাগ করা যায়: ভোগ্য পণ্য, শিল্প পণ্য। ভোগ্য পণ্যকে আবার 4 ভাগে ভাগ করা যায়, শিল্প পণ্যকে 3 ভাগে ভাগ করা যায়। সুবিধা পণ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। শপিং পণ্যকে 2 ভাগে ভাগ করা যায়: সমজাতীয় শপিং পণ্য, অসমজাতীয় শপিং পণ্য। অযাচিত পণ্যকে 2 ভাগে ভাগ করা যায়: নতুন অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য। আর বিশিষ্ট পণ্য এক প্রকারই। আর দেখো শিল্প পণ্যের মালামাল ও খুচরা যন্ত্রাংশকে 2 ভাগে ভাগ করা যায়: কাঁচামাল আর প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মূলধন জাতীয় পণ্যকে 2 ভাগে ভাগ করা যায়: স্থাপনা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি। আর সরবরাহ ও সেবা সমূহকে 2 ভাগে ভাগ করা যায়: ব্যবসা সরবরাহ ও ব্যবসায় সেবা। তাহলে ক্লিয়ার পণ্যের শ্রেণী বিভাগ। টাইপস অফ প্রোডাক্ট যেখানে দেওয়া আছে দেখো, কনজিউমার গুডস, ভোগ্য পণ্য বা গুডস বা প্রোডাক্টের শ্রেণী বিভাগ। ইন্ডাস্ট্রিয়াল গুডস আর প্রোডাক্টস। কনভিনিয়েন্স গুডস, সুবিধা পণ্য, শপিং পণ্য। স্পেশালিটি, বিশিষ্ট পণ্য। আনসাউন্ড গুডস, অযাচিত পণ্য। এখানে দেখো শিল্প পণ্যের শ্রেণী বিভাগ দেওয়া আছে: র মেটেরিয়ালস, ফেব্রিকেটিং পার্টস অ্যান্ড মেটেরিয়ালস, ইনস্টলেশন, অ্যাসেসরি, ইকুইপমেন্ট, অপারেটিং সাপ্লাইস। এগুলো আর একটু ভালোভাবে দেখে নিবে। এবার এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পণ্য 2 প্রকার: শিল্প পণ্য, ভোগ্য পণ্য। তাহলে অবশ্যই শিল্প পণ্য, ভোগ্য পণ্যের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো এখন যে শিল্প পণ্য কি? দিস প্রোডাক্টস আর ইউজড ফর ফার্দার প্রোডাকশন অফ আদার গুডস। এই পণ্যগুলো ব্যবহার করা হয় কিসের জন্য? যে ফার্দার, পুনরায় উৎপাদনের জন্য, অন্য সব পণ্য উৎপাদন করার সময় বা প্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয়, তাকে শিল্প পণ্য বলা হয়। আর কনজিউমার গুডস, ভোগ্য পণ্য, দেখো দিস প্রোডাক্টস আর ইউজড ফর ফাইনাল কনজাম্পশন বাই দ্য ডাইরেক্ট কনজিউমার। মানে সরাসরি কাস্টমারদের দ্বারা ভোগের জন্য এই পণ্য ব্যবহার করা হয় যেগুলো, সেগুলো কনজিউমার প্রোডাক্ট বা ভোগ্য পণ্য। নাম্বার অফ বায়ার্স, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, শিল্প পণ্যর কাস্টমার, ক্রেতা আর সংখ্যা লিমিটেড থাকে, কম থাকে। আর এখানে ম্যানি ইন নাম্বারস। ভোগ্য পণ্যর কাস্টমার বেশি থাকে। তারপর বাইং ডিসিশন, দেখো বাইং ডিসিশন এরা টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং গুডউইল, সুনামের উপর ভিত্তি করে এবং প্রযুক্তি নির্ভরের মাধ্যমে ক্রয় করে। আর এরা বিজ্ঞাপন এবং বিভিন্ন সেলস, প্রমোশনাল, বিক্রয় প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে প্রভাবিত হয়ে পণ্য ক্রয় করে। তারপর দেখো নেচার অফ ডিমান্ড। এর ডিমান্ডটা, দিস প্রোডাক্টস হ্যাভ ডিরাইভড ডিমান্ড। আর এর ডাইরেক্ট সরাসরি ডিমান্ড, আর এটা তোমার ডিরাইভড ডিমান্ড। তারপর দেখো এই যে কনজিউমার প্রোডাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তাহলে বট বাই ফাইনাল কনজিউমার ফর পার্সোনাল কনজাম্পশন, ক্রয় করা হয় চূড়ান্ত ক্রেতাদের দ্বারা ফর পার্সোনাল কনজাম্পশন, ব্যক্তিগত ভোগের জন্য। আর এটা দেখো বট ফর ফার্দার প্রসেসিং, পুনরায় প্রক্রিয়াকরণের জন্য। ওয়ার ফর ইউজ, পুনরায় ব্যবহারের জন্য। ইন কন্ডাক্টিং এ বিজনেস, একটি ব্যবসায় পরিচালনার জন্য। তাহলে এইগুলো আরেকটু ভালোভাবে দেখে নিবে। এবার দেখো রাশি ভোগ্য পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়। তখন আমরা ভোগ্য পণ্যের বিষয় দেখলাম, উৎপাদন করা হয় ভোগ্য পণ্য, বাজারজাতকরণ করা হয়। এখন বাজারজাতকরণের সময় কি কি বিষয় বিবেচনা করা হয় বা বিবেচনা কি কি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়? ক্রেতার আয়, ভোগ্য পণ্যের কাস্টমারদের আয়, সব শ্রেণীর মানুষই তোমার এই ভোগ্য পণ্যের ক্রেতা। তাহলে ভোগ্য পণ্যের ক্রেতাদের আয় যদি বেশি হয় তাহলে ভোগ্য পণ্য বেশি বাজারজাতকরণ করা যায়, আর যদি আয় কম হয় তাহলে কম বাজারজাতকরণ করতে হয়। আর দোকানের অবস্থান, কাস্টমাররা ভোগ্য পণ্যগুলো সাধারণত খুব কাছাকাছি অবস্থান থেকে ক্রয় করতে চায়, তাহলে দোকানের অবস্থান বিক্ষিপ্তভাবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকে বা ছড়িয়ে ছিটিয়ে বাজারজাতকরণ করতে হয়। তারপর দেখো চাহিদার প্রকৃতি, এখানে সব শ্রেণীর লোকই ভোগ্য পণ্যের কাস্টমার, তাহলে চাহিদার প্রকৃতি ভিন্ন প্রকৃতির হয়, সেগুলো বিবেচনায় রেখে বাজারজাতকরণ করতে হয়। বন্টন প্রণালী, এখানে দীর্ঘ বন্টন প্রণালীর সারি ব্যবহার করতে হয়, কারণ তোমার আর
পণ্যগুলো প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছাতে হয়। তাহলে বন্টন প্রণালী দীর্ঘায়িত করে বাজারজাতকরণ করা দরকার ভোগ্যপণ্যের। পর্যাপ্ত সরবরাহ, অবশ্যই তুমি একদম রুট লেভেল পর্যন্ত পণ্য পৌঁছাতে গেলে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যাপক বিস্তৃত করতে হয়। তারপর দেখো প্রসারমূলক কার্যক্রম বা কর্মসূচি, বিভিন্ন প্রসারমূলক কর্মসূচির মাধ্যমে তোমার ভোগ্যপণ্য কাস্টমারকে অবহিত করা হয় ভোগ্যপণ্য সম্পর্কে। তাহলে তোমাকে ব্যাপক প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে ভোগ্যপণ্য বাজারজাতকরণে। মোড়কীকরণ পণ্যকে নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য কিংবা কাস্টমারের কাছে আকর্ষণীয় করার জন্য এই মোড়কীকরণ প্যাকেজিং ব্যবহার করা হয়। এই প্যাকেজিংটা কিন্তু বর্তমানে তোমার যেটা আমরা 4P বলি আর 5 নম্বর P হিসেবে অভিহিত করা হয় এই প্যাকেজিংকে। তাহলে প্যাকেজিং আকর্ষণীয় যেন হয় ভোগ্যপণ্য বাজারজাতকরণের সময় এই বিষয়টি বিবেচনা করতে হবে। ফ্যাশন বিবেচনা, মানুষের রুচি অভ্যাস প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, প্রতিনিয়ত ফ্যাশন চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে ভোগ্যপণ্য বাজারজাতকরণের সময় ফ্যাশন পরিবর্তনটা বিবেচনায় রেখে পণ্য বাজারজাতকরণ করতে হবে। পণ্যের মূল্য, ভোগ্যপণ্যের বাজারজাতকরণের একক প্রতি মূল্য সাধারণত কম হয় শিল্প পণ্যের কিংবা অন্যান্য পণ্যের তুলনায়। ক্রয় আচরণ, কাস্টমার কি ধরনের আচরণ করলো এটা কিংবা কি আচরণ করবে সেটা তোমাকে ভোগ্যপণ্য বাজারজাতকরণের সময় বিবেচনা করতে হবে। তারপর দেখো পণ্য তুলনা, অন্য পণ্যের সাথে তুলনা করে ভোগ্যপণ্য বাজারজাতকরণ করতে হবে। বিক্রয়ত্ব সেবা, কাস্টমারদেরকে অবশ্যই বিক্রয় পরবর্তী কিছু সেবা দিতে হবে ভোগ্যপণ্যের ক্ষেত্রে। পণ্যের ডিজাইন আকর্ষণীয় হতে হবে, তাহলেই তোমার কাস্টমাররা ভোগ্যপণ্য ক্রয় করবে। তাহলে এই সবগুলো বিষয় ভোগ্যপণ্য বাজারজাতকরণের সময় বিবেচনা করতে হবে। এবার দেখো পরবর্তীটা শিল্প পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়। এতক্ষণ আমরা দেখলাম পণ্য দুই প্রকার, ভোগ্যপণ্য আর শিল্পপণ্য। শিল্পপণ্য কি, যেগুলো পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাতকরণ করা হয় সেগুলো শিল্পপণ্যের অন্তর্ভুক্ত। শিল্পপণ্যের বাজারের আয়তন শিল্পপণ্যের ভৌগোলিক একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপর দেখো ক্রয়ের প্রকৃতি, এবার দেখো যে ক্রয়ের প্রকৃতি, শিল্পপণ্য ক্রয় করে পুনরায় প্রক্রিয়াকরণ বা উৎপাদনের জন্য। তারপর দেখো ক্রেতার সংখ্যা, শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা কম থাকে, যারা পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াকরণ করবে তারাই মাত্র শিল্পপণ্যের ক্রেতা। নির্ভরশীল চাহিদা, ভোগ্যপণ্যের চাহিদার উপরে শিল্পপণ্যের চাহিদা নির্ভরশীল। তাহলে তোমার যদি ভোগ্যপণ্যের চাহিদা বাজারে বেশি থাকে তাহলে শিল্পপণ্যের চাহিদাও কিন্তু বেশি হবে, মানে বেশি উৎপাদন করতে হবে। তারপর বন্টন প্রণালী, শিল্পপণ্যের বন্টন বাজারজাতকরণের ক্ষেত্রে বন্টন প্রণালী কম ব্যবহার করা হয়। তারপর ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ম্যানেজার কিংবা নিচের লেভেলের সাথে সিদ্ধান্ত গ্রহণ করে। স্থায়িত্ব, শিল্পপণ্যের স্থায়িত্ব সাধারণত বেশি হয়ে থাকে। সুনাম, প্রতিষ্ঠানের সুনামের উপর ভিত্তি করে কিন্তু শিল্পপণ্য বাজারজাতকরণ করা হয়। শিল্পপণ্যের ক্রেতারা প্রতিষ্ঠানের সুনামের উপর ভিত্তি করে পণ্য ক্রয় করে। নিরাপত্তা, শিল্পপণ্যের কাস্টমাররা চায় যে পণ্য বেশি নিরাপদ হোক, পণ্য ব্যবহারের জন্য কোনো সমস্যা না হয়, তাহলে বাজারজাতকরণের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। মূল্য প্রতিযোগিতা, যেহেতু একত্রে অনেক পণ্য ক্রয় করা হয় তাহলে প্রতিযোগী অন্য কোম্পানি কত মূল্যে দিচ্ছে তা মূল্য প্রতিযোগিতা এখানে বেশি বিরাজমান। প্রসারমূলক কার্যক্রম, এখানে তোমাকে কম প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয় কিংবা ব্যক্তিক বিক্রয় যেটা পার্সোনাল সেলিং কার্যক্রম গ্রহণ করলে শিল্পপণ্য বাজারজাতকরণের সময় করতে হয়। তারপর বিক্রয় পরবর্তী সেবা আর বিষয়টি শিল্পপণ্য বাজারজাতকরণের সময় বিবেচনা করতে হয়। ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত, শিল্পপণ্যের বাজার সাধারণত ভৌগোলিকভাবে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কেন্দ্রীভূত থাকে। তাহলে এই বিষয়গুলো তোমার শিল্পপণ্য বাজারজাতকরণের সময় বিবেচনায় রাখতে হবে। তারপর দেখো লার্ন হোয়াই ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট ইন মার্কেটিং। ব্র্যান্ডিং এর ব্যাপারে আসি। যে ব্র্যান্ডিং, তোমরা জানো যে ব্র্যান্ড কি, দেখি বলো ব্র্যান্ড কি। দ্য মার্কেটিং প্র্যাকটিস অফ ক্রিয়েটিং এ একটা নেম সৃষ্টি করা, নাম তৈরি করা, সিম্বল, প্রতীক, ডিজাইন
নকশা that identifies and differentiates a product from other products, যা তোমাকে শনাক্ত করে কিংবা পার্থক্য করে একটা প্রোডাক্টকে, পণ্যকে ফ্রম আদার প্রোডাক্ট, অন্য প্রতিযোগী ইদের থেকে। তার মানে ব্র্যান্ড হলো, ব্র্যান্ডিং হলো একটা নাম, প্রতীক, চিহ্ন, শব্দ কিংবা এগুলো সম্মিলিত রূপ যেটা তোমার প্রতিযোগী থেকে তোমার পণ্যকে আলাদা করে। তাহলে এবার আমরা আসি ব্র্যান্ডিং এর সুবিধা বা গুরুত্বের দিকে। ব্র্যান্ডিং এর সুবিধা বা গুরুত্বকে 3 ভাগে ভাগ করা যায়: ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে সুবিধা, বাজারজাতকারীর দৃষ্টিকোণ থেকে সুবিধা, আর সমাজের দৃষ্টিকোণ থেকে সুবিধা। এখন ক্রেতাদের দিক থেকে ব্র্যান্ডিং এর কি কি সুবিধা? ব্র্যান্ডিং এর কারণে ক্রেতারা সহজেই পণ্য চিহ্নিতকরণ করতে পারে। মানের নিশ্চয়তা, সাধারণত আমরা জানি যে ভালো ব্র্যান্ডের পণ্যগুলোর কোয়ালিটি ভালো হয়, তাহলে মানের নিশ্চয়তা পায় ক্রেতারা। প্রতারণা থেকে রক্ষা, ভালো ব্র্যান্ডের পণ্যগুলো সাধারণত নকল করা যায় না কিংবা নকল রোধ করে সেই ব্র্যান্ড, তাহলে তোমার কিংবা কোম্পানিগুলো, তাহলে প্রতারণার হাত থেকে কাস্টমাররা রক্ষা পায় ব্র্যান্ডিং এর কারণে। মর্যাদা বৃদ্ধি, বেশি ব্র্যান্ড সম্পন্ন পণ্য ক্রয় করলে কাস্টমারদের মর্যাদা বৃদ্ধি পায়, সেই অর্থে মানুষ ব্র্যান্ডিং এর পণ্য ক্রয় করে। যেমন একটা মার্সিডিজ গাড়ি যখন কেউ ক্রয় করে তখন স্বাভাবিকভাবে তার মর্যাদা সমাজে বৃদ্ধি পায়। তাহলে এই 4টি বিষয় হলো তোমার ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে ব্র্যান্ডিং এর সুবিধা। বাজারজাতকারীর দৃষ্টিকোণ থেকে কি সুবিধা ভোগ করে বাজারজাতকারীরা? দেখো, অর্ডার গ্রহণ, কাস্টমাররা সহজেই পণ্য অর্ডার করতে পারে ব্র্যান্ডিং এর কারণে, তাহলে বাজারজাতকারীরা অর্ডার গ্রহণ করে পণ্য সাপ্লাই দেয়। ভাবমূর্তি সৃষ্টি, যেহেতু কাস্টমাররা তোমার ব্র্যান্ডিং এর দিকে নজর দেয়, তাহলে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি হয়। নতুন ক্রেতা সৃষ্টি, পণ্যের ব্র্যান্ড যদি ভালো হয় তাহলে বর্তমান ক্রেতারা নতুন কাস্টমারও সৃষ্টি করে দেয় বাজারজাতকারীদের, যে তোমরা এই পণ্যটা ক্রয় করো, তাহলে নতুন নতুন ক্রেতা সৃষ্টি হয়, তাহলে বাজারজাতকারীরা আরো বেশি পণ্য বিস্তৃত করতে পারে। বিজ্ঞাপন ব্যয় হ্রাস, যখন তোমার পণ্যের ব্র্যান্ড ভালো হয় তখন স্বাভাবিকভাবেই কম বিজ্ঞাপন ব্যয় করেও তোমার পণ্য বাজারজাতকরণ করা সম্ভব হয়। এই সব যে 4টি বিষয় বাজারজাতকারীর দৃষ্টিকোণ থেকে সুবিধা ব্র্যান্ডিং এর। ব্র্যান্ডিং এর কারণে বাজারজাতকারী এই 4টি সুবিধা ভোগ করতে পারে। সমাজের দৃষ্টিকোণ থেকে কি, সমাজের সাধারণ মানুষ কি কি সুবিধা পায় ব্র্যান্ডিং এর থেকে? দেখো, পণ্য মান সম্পর্কে ধারণা, পণ্যের মানটা সম্পর্কে আগেই ধারণা করতে পারে ব্র্যান্ডিং এর মাধ্যমে, যে এই ব্র্যান্ডের পণ্যের মান এমন। ক্রেতাদের পছন্দের সুযোগ বৃদ্ধি, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, তাহলে কাস্টমাররা সহজেই ক্রেতাদের পণ্য পছন্দের সুযোগ পায়। উদ্ভাবনী প্রবণতা, আরো বাজারজাতকারীরা কিন্তু থেমে নাই, নিত্য নতুন পণ্য উদ্ভাবন করেই যাচ্ছে, তাহলে উদ্ভাবনী প্রবণতা সম্পর্কেও তোমার সমাজের মানুষ সুবিধা পায় ব্র্যান্ডিং এর কাছ থেকে, ব্র্যান্ডিং এর মাধ্যমে। তাহলে এই ব্র্যান্ডিং এর মাধ্যমে ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে সুবিধা, বাজারজাতকারীর দৃষ্টিকোণ থেকে সুবিধা, সমাজের দৃষ্টিকোণ থেকে সুবিধা ভোগ করা যায়। যে ইম্পর্টেন্স অফ স্ট্রং ব্র্যান্ডিং, এগুলো একটু দেখবে। দেখো এখানে, দ্য এক্সটেন্ট অফ হুইচ কাস্টমার্স আর উইলিং টু পে মোর ফর দ্য ব্র্যান্ড, কাস্টমাররা, বেশিরভাগ কাস্টমাররাই তোমার উইলিংলি বেশি অর্থ পরিশোধ করে, বেশি অর্থ পরিশোধ করতে চায় করে কেন? ব্র্যান্ডের জন্য। যে 72% অফ কাস্টমার্স উড পে 20% এক্সট্রা, মানে 72% কাস্টমার, শতকরা 72% কাস্টমার অতিরিক্ত 20% মূল্য পরিশোধ করতে চায় বা রাজি হয় ফর এ ব্র্যান্ড, একটি ব্র্যান্ডের জন্য, ফর দেয়ার চয়েস, যা তাদের পছন্দ। তার মানে সমাজের 72% মানুষ অতিরিক্ত 20% অর্থ পরিশোধ করতে পারে ভালো ব্র্যান্ডের পণ্যের জন্য, তাহলে ব্র্যান্ড অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো এই যে ব্র্যান্ড, কোকা কোলা, নিভিয়া, যেগুলো সব ব্র্যান্ড, অরেঞ্জ, ওএক্স, এইচপি, সব ব্র্যান্ড নেম। দ্য ইম্পর্টেন্স অফ ব্র্যান্ডিং, তখন দেখলাম আমরা। এবার দেখো যে ব্র্যান্ডিং কৌশল, শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন, তাহলে তোমাকে ব্র্যান্ডটা উন্নয়ন আরো শক্তিশালী করতে হবে, ব্র্যান্ডিং কৌশল অ্যাপ্লাই করতে হবে। কি কি ভাবে তুমি তোমার ব্র্যান্ড শক্তিশালী করতে পারো? দেখো, ব্র্যান্ড অবস্থান গ্রহণ, প্রথমে তোমাকে ব্র্যান্ডের অবস্থান গ্রহণ করতে হবে, ব্র্যান্ড নাম নির্বাচন, ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা, ব্র্যান্ড উন্নয়ন করতে হবে। শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন যখন তুমি করবে, এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে। ব্র্যান্ড অবস্থান কৌশলের মধ্যে গুণাবলী, পণ্যের গুণাবলী, ভালো গুণাবলী সম্পন্ন পণ্য তোমাকে দিতে হবে ব্র্যান্ড অবস্থানের জন্য। তারপর সুবিধা সমূহ,
এক্সট্রা কিছু সুবিধা দিয়ে তুমি তোমার ব্র্যান্ডের অবস্থান গ্রহণ করতে পারো। বিশ্বাস ও মূল্যবোধ, কাস্টমারদের বিশ্বাস ও মূল্যবোধের মধ্যে নিয়ে আসতে হবে তোমার ব্র্যান্ডের অবস্থান গ্রহণ করার জন্য। এবার দেখো ব্র্যান্ড নাম নির্বাচন। ব্র্যান্ড নাম আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো একটা নাম নির্বাচন করা খুব সহজ বিষয়, কিন্তু আবার নাম নির্বাচন করাটা সব থেকে কঠিন বিষয়। তাহলে তোমাকে কি করতে হবে? নাম নির্বাচন করতে হবে। নাম নির্বাচন করার সময় তোমাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে, যেন নামটা সহজে বোধগম্য হয়, বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায়, কাস্টমাররা সহজে বুঝতে পারে। যেমন ব্যথা নিরাময়ের ওষুধ, নো পেইন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে নো পেইন, কোনো ব্যথা নাই। তাহলে এরকম একটা নাম নির্বাচন করতে হবে, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারপর সুরক্ষা, 1911 সালের প্যাটেন্ট আইন অনুসারে তোমাকে এই ব্র্যান্ডের নাম অনুমোদন করতে হবে, যেটা ব্র্যান্ড সুরক্ষা আইন হিসেবে পরিচিত। এবার দেখো ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা। উৎপাদনকারীর ব্র্যান্ড, উৎপাদনকারীরা যে ব্র্যান্ড কাজে লাগায় সেটা উৎপাদনকারীর ব্র্যান্ড হিসেবে পরিচিত। প্রাইভেট ব্র্যান্ড, মধ্যস্থ কারবারিরা যে ব্র্যান্ড ব্যবহার করে সেটা প্রাইভেট ব্র্যান্ড হিসেবে পরিচিত। লাইসেন্সিং, অন্য কারোর কাছ থেকে লাইসেন্স ধার নিয়ে বা ব্র্যান্ড ধার নিয়ে যে পণ্য উৎপাদন করা হয়, বাজারজাতকরণ করা হয়, সেটা লাইসেন্সিং এর অন্তর্ভুক্ত। যৌথ ব্র্যান্ডিং, যৌথ কয়েকটি কোম্পানি মিলে একটি ব্র্যান্ড ব্যবহার করলে সেটা যৌথ ব্র্যান্ডিং এর অন্তর্ভুক্ত। যেমন আমাদের দেশে বেভারেজ কোম্পানি লিমিটেড আমেরিকার কোকা কোলা কোম্পানির সাথে মিলে তোমার কোকা কোলা নামেই এই পণ্যটা বাজারে ছাড়ে, এটা যৌথ ব্র্যান্ডিং এর উদাহরণ। তারপর ব্র্যান্ড উন্নয়ন করতে হবে। শাড়ি বর্ধিতকরণ, পণ্যের শাড়িকে আরো বর্ধিত করা যায়, নতুন নতুন পণ্য শাড়িতে আরো যোগ করতে হবে। ব্র্যান্ড বর্ধিতকরণ, যে ব্র্যান্ড আছে তার সাথে আরো ব্র্যান্ড যোগ করতে হয়। বহু ব্র্যান্ড, একসাথে অনেকগুলো ব্র্যান্ড পরিচালনা করা। আবার নতুন ব্র্যান্ড, নতুন পণ্যের জন্য একদম নতুন ব্র্যান্ড বাজারে নিয়ে আসা যায়, নিয়ে আসলে তাহলে তোমার ব্র্যান্ড আরো শক্তিশালী হলো, ব্র্যান্ড উন্নয়ন হলো। তাহলে এই 4টি বিষয় বিবেচনা করে তোমাকে শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন করতে হবে। দেখো ব্র্যান্ড পজিশনিং, যে ব্র্যান্ড অবস্থান গ্রহণ করার সময় অ্যাটিটিউডস, বেনিফিটস, বিলিফস এন্ড ভ্যালুস। তারপর ব্র্যান্ড নেম সিলেকশনের সময় সিলেকশন, প্রোটেকশন তোমাকে নির্বাচন করতে হবে, সুরক্ষা দিতে হবে। ব্র্যান্ড স্পন্সরশিপ, ম্যানুফ্যাকচারার্স ব্র্যান্ড, উৎপাদনকারীর ব্র্যান্ড, প্রাইভেট ব্র্যান্ড, ব্যক্তিগত ব্র্যান্ড, লাইসেন্সিং, কো ব্র্যান্ডিং যেটা যৌথ ব্র্যান্ড। তারপর ব্র্যান্ড ডেভেলপমেন্টের সময় লাইন এক্সটেনশন, সারি বর্ধিতকরণ, ব্র্যান্ড এক্সটেনশন, ব্র্যান্ড বর্ধিতকরণ, মাল্টি ব্র্যান্ডস, বহু ব্র্যান্ড, নিউ ব্র্যান্ডস, নতুন ব্র্যান্ডস, এগুলো শক্তিশালী ব্র্যান্ড উন্নয়নের কৌশল। ব্র্যান্ড উন্নয়নের সময় তোমার এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে, সেগুলো ভালোভাবে দেখবে। ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এবার দেখো সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য। সেবা সাধারণ অর্থে আমরা কি জানি, যে পণ্য দৃশ্যমান কিন্তু সেবা অদৃশ্যমান। সেবা হলো তোমার প্রয়োজন বা অভাব পূরণ করছে, কিন্তু সেবা অস্পর্শনীয়, দৃশ্যমান নয়, ভিজিবল নয়, কিন্তু তোমার অভাব বা চাহিদা পূরণ করছে। তাহলে সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য 4টি: অস্পর্শনীয়তা, পরিবর্তনশীলতা, অবিচ্ছেদ্যতা, পচনশীলতা। অস্পর্শনীয়তা দেখো, ক্রয়ের পূর্বে তুমি সেবা দেখা, স্বাদ নেওয়া, অনুভব করা, গন্ধ নেওয়া, শোনা কিছুই করতে পারবে না। কিন্তু একটি পণ্য যখন তুমি ক্রয় করবে তার পূর্বে তুমি দেখতে পারছো, অনুভব করতে পারছো, শুনতে পারছো, কিছু গন্ধ নিতে পারছো। কিন্তু সেবা যখন তুমি ক্রয় করবে তখন ক্রয়ের পূর্বে দেখা যায় না, স্বাদ নেওয়া যায় না, অনুভব করা যায় না। তার মানে সেবা অস্পর্শনীয়। কারণ তুমি যখন একটি ডাক্তারের কাছে গেলে, ডাক্তারের সেবা যখন নিবে, তুমি ক্রয়ের পূর্বে সেই সেবাটা কিন্তু দেখছো না, স্বাদ নিতে পারছো না, অনুভব করতে পারছো না। এবার দেখো পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা, কে কখন কোথায় কিভাবে সেবা দান করবে তার উপরে সেবার মান নির্ভর করে, পরিবর্তন হয়ে যায়। যেমন একজন ডাক্তার সকল রোগীর কাছে কিন্তু সমান ইম্পর্টেন্ট হয় না, সমান গুরুত্বপূর্ণ হয় না। কেউ বললো যে এই ডাক্তার খুব ভালো পেশেন্ট দেখে, আবার কেউ বলবে সেই একই ডাক্তার সম্পর্কে বলবে যে ইনার যে সার্ভিস তত বেশি ভালো না। কেন এই পার্থক্যটা হয়, কেন এই পরিবর্তনটা হয়? দেখো যে কে কখন কোথায়, মানে কোন পরিস্থিতিতে কোথায় সেবাটা দিচ্ছে তার উপরে সেবার মান নির্ভর করে। তারপর দেখো অবিচ্ছেদ্যতা। সেবাকে সেবা দানকারী থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। তুমি যখন ডাক্তারের সেবা নিচ্ছ, শিক্ষকের সেবা নিচ্ছ, তখন শিক্ষককে কিংবা ডাক্তারকে কিন্তু তুমি সেবা থেকে বিচ্ছিন্ন করতে পারছো না। তার মানে সেবাকে সেবা দানকারী থেকে বিচ্ছিন্ন করা যায় না।
কিংবা শ্রমিকের কাছ থেকে তুমি সেবা নিচ্ছ, শ্রমিককেও বাদ দিয়েও কিন্তু তুমি শ্রমিকের সেবা পাচ্ছ না, তাহলে অবিচ্ছেদ্যতা মানে সেবা দানকারী থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। পচনশীলতা, পরবর্তীতে বিক্রয় অথবা ব্যবহারের জন্য সেবাকে সংরক্ষণ করা যায় না, সেবা পচনশীল। যেমন তুমি একটি টিকিট ক্রয় করলে সৌদি এয়ারলাইন্স কিংবা যে কোনো এয়ারলাইন্সের, কিন্তু তুমি সেই সময়ে যেতে পারলে না, মিস করলে ফ্লাইট, সেটা কিন্তু সংরক্ষণ করে রাখা সম্ভব নয় যে পরবর্তীতে তোমাকে আবার সেই সুযোগটা দিবে সেই অর্থ দিয়ে, কারণ সেবা কিংবা সেটা সংরক্ষণ করা সম্ভব হয়নি। একইভাবে সিনেমা হলের টিকিট বলো, ক্লাসরুমের সিট বলো, আর বাসের যাত্রীর সংখ্যায় বলো, এই সেবাগুলো থেকে কিন্তু তুমি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে পারছো না, তাহলে সেবা অবশ্যই পরিবর্তনশীল, পচনশীল। এই চারটি, তাহলে অস্পর্শনীয়তা, পরিবর্তনশীলতা, অবিচ্ছেদ্যতা আর পচনশীলতা, এই চারটি হলো সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য। যে দেখো, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ সার্ভিস, ইনটেনজিবিলিটি, অস্পর্শনীয়তা, ভ্যারিয়েবিলিটি পরিবর্তনশীলতা, ইনসিপারেটিবিলিটি তার মানে তুমি পৃথক করতে পারবে না, স্টোর করে রাখতে পারবে না ভবিষ্যতের জন্য, মানে প্রিজার্ভ করে রাখতে পারবে না, সেবাকে সংরক্ষণ করতে পারবে না। এবার দেখি আমরা সেবা বাজারজাতকরণ কৌশল কি কি আছে। সেবা বাজারজাতকরণের সময় বাজারজাতকারী কি কি কৌশল অ্যাপ্লাই করে? চারটি কৌশল: সেবা মুনাফা শিকল, সেবা পার্থক্যকরণ ব্যবস্থাপনা, সেবার মান ব্যবস্থাপনা আর সেবা উৎপাদনশীলতার ব্যবস্থাপনা। এখন দেখো, সেবা মুনাফা শিকলে কি কি বিষয় আছে? অভ্যন্তরীণ সেবার মান, অভ্যন্তরীণ সেবার মানের উপরে কিন্তু সেবা মুনাফা শিকল নির্ভরশীল। অভ্যন্তরীণ সেবার মান যদি ভালো হয় তাহলে তোমার কাস্টমাররা সহজেই সেই সেবা সম্পর্কে আকৃষ্ট হবে, তাহলে সেবা মুনাফা শিকল টপ লেভেলে পৌঁছাবে। তারপর সন্তুষ্ট উৎপাদনশীল সেবা কর্মী, যারা সেবা দান করছে তাদের সন্তুষ্টির উপরে, উৎপাদনশীলতার উপরে সেবা মুনাফা শিকল নির্ভরশীল। অধিকতর সেবা ভ্যালু সৃষ্টি, সন্তুষ্ট অনুগত ক্রেতা, ক্রেতারাও যদি সন্তুষ্ট না হয়, অনুগত না হয়, তাহলেও কিন্তু সেবা মুনাফা শিকল সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব নয়। তারপর সমৃদ্ধ সেবা মুনাফা ও উন্নতি, তাহলে এই সবগুলো বিষয় সেবা মুনাফা শিকলের অন্তর্ভুক্ত। তারপর দেখো, সেবা পার্থক্যকরণ ব্যবস্থা, পার্থক্যকরণ ব্যবস্থায় প্রস্তাব, সরবরাহ, ভাবমূর্তি, তুমি সেবা যখন বাজারজাতকরণ করলে বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে পারো, সরবরাহ, বিভিন্ন তথ্য সরবরাহ করে, তারপর ভাবমূর্তি, বিভিন্ন পজিটিভ ভাবমূর্তি সৃষ্টি করতে পারো। তুমি সেবা পার্থক্যকরণ ব্যবস্থাপনা অন্যদের থেকে তোমার সেবাকে আলাদা করলে, বিভিন্ন প্রস্তাব দিয়ে, বিভিন্ন সরবরাহ সেবা দিয়ে, পরামর্শ দিয়ে, ভাবমূর্তি সৃষ্টি করে। তারপর দেখো, সেবার মান ব্যবস্থাপনা, সেবার মান সেবা যখন বাজারজাতকরণ করবে তখন সেবার মান ব্যবস্থাপনা করতে হয়। তখন প্রধান সেবা আবিষ্কার, প্রধান সেবা আবিষ্কার করলে, তারপর প্রধান প্রক্রিয়া আবিষ্কার, নতুন নতুন প্রক্রিয়া আবিষ্কার করে তুমি পণ্য সেবা দিচ্ছ, সেবা ব্যবস্থাপনা করছো। পণ্য সারি বর্ধিতকরণ, আরো নতুন নতুন সারি বর্ধিতকরণ করবে। যেমন একজন ডেন্টালের কাছে গেলে সে ডেন্টাল মূল যে তোমাকে সেবা দিচ্ছে তার সাথে আরো কিছু অতিরিক্ত সারি বা সুবিধা বর্ধিতকরণ করতে পারে। সহায়ক সেবা আবিষ্কার, সহায়ক সেবা হিসেবে আবিষ্কার করতে পারে। যেমন তুমি পার্লারে গেলে, পার্লারে যে যখন চুলের বিভিন্ন কাটিং করলে সাথে সুইমিং পুল যদি থাকে, কারণ অনেক কাস্টমাররাই পার্লারে যে হেয়ার কাটিং এর পরে গোসলের প্রয়োজন ফিল করলে, তাহলে সহায়ক সেবা তুমি আবিষ্কার করতে পারো। স্টাইল পরিবর্তন, মানুষ নতুন নতুন স্টাইল চায় কাস্টমাররা, তাহলে স্টাইলের পরিবর্তন করে সেবার মান ব্যবস্থাপনা করতে হবে তোমাকে সেবা বাজারজাতকরণ কৌশলের ক্ষেত্রে। তোমাকে সেবার উৎপাদনশীলতা ব্যবস্থাপনা, সেবাকে কিভাবে উৎপাদনশীল ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা যায়? অভিজ্ঞ সেবা দানকারী নিয়োগ, যে সেবা দান করে সে অবশ্যই অভিজ্ঞ হতে হবে, তাকে অভিজ্ঞ, স্কিল, যে দক্ষ, তার কাছ থেকেই তুমি ভালো কোয়ালিটিফুল সেবা পাবো। মান কিছুটা হ্রাস ও পরিমাণ বৃদ্ধি, যেমন একজন ডাক্তার দিন রোগী দেখে 20 জন, কিন্তু কিছুটা মান হ্রাস করে সে যদি 50 জন দেখে, তাহলে সেবার উৎপাদনশীলতা আরো বাড়লো। উৎপাদনশীল ব্যবস্থাপনায় প্রত্যেককে 1 মিনিট করে সময় কম দিয়ে সে আরো 20 জন রোগী বেশি দেখতে পারে, তাহলে 20 জনের জায়গায় ধরো সে 30 জন দেখলো, তাহলে সেবার উৎপাদনশীলতা ব্যবস্থাপনায় পরিবর্তন আসলো। নতুন প্রযুক্তির ব্যবহার, আরো নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেও
পণ্যের নতুন নতুন অবস্থান পরিবর্তন করা যায়। তারপরে দেখো যে সেবার উৎপাদনশীল ব্যবস্থাপনা, সেবার মান ব্যবস্থাপনা, সেবার পার্থক্যকরণ ব্যবস্থাপনা, সেবা মুনাফা শিকল, এই বিষয়গুলো সেবা বাজারজাতকরণ কৌশল হিসেবে পরিচিত। এবার সেবা মুনাফা শিকল অলরেডি তোমাদের বলেছি। দেখো যে ইন্টারনাল সার্ভিস কোয়ালিটি ফুল হতে হবে, স্যাটিসফাইড অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়িজ হতে হবে, যারা তোমাকে সেবা দিবে তারা সন্তুষ্ট এবং উৎপাদনশীল হতে হবে। এক্সটার্নাল সার্ভিস ভ্যালু, এক্সটার্নাল বাহ্যিক ভ্যালু সৃষ্টি করতে হবে। স্যাটিসফাইড বা লয়াল কাস্টমার, সন্তুষ্ট এবং আনুগত কাস্টমার সৃষ্টি করতে হবে। গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি, প্রবৃদ্ধি এবং মুনাফাজনক হতে হবে। এবার দেখো গ্রোনার্স একজন বাজারজাতকারী এর বিশিষ্ট ব্যক্তি, সে তার মতে এই যে কোম্পানি, কর্মী, ক্রেতা এদের অভ্যন্তরীণ বাজারজাতকরণ আর বাহ্যিক বাজারজাতকরণ আর মিথস্ক্রিয়া বাজারজাতকরণ। অভ্যন্তরীণ বাজারজাতকারী এবং বাহ্যিক বাজারজাতকারীদের নিয়ে এই যে মিথস্ক্রিয়া বাজারজাতকরণ, যেখানে এই যে অভ্যন্তরীণ হলো কর্মীরা, বাহ্যিক ক্রেতা, এদের সম্মিলিত রূপের মাধ্যমে এই যে কোম্পানি সেবা মুনাফা শিকলের চূড়ান্ত অবস্থায় পৌঁছাতে পারে। দেখো সার্ভিস মার্কেটিং এ কি কি আছে, যে কোম্পানি ইন্টারনাল মার্কেটিং, এক্সটার্নাল মার্কেটিং, এমপ্লয়িজ, কাস্টমার্স, যার মাধ্যমে যে ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং, মিথস্ক্রিয়ার এক্সটার্নাল ইন্টারনাল মিলে ইন্টারঅ্যাক্টিভ করে তোমার এমপ্লয়ি এবং কাস্টমারদের সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠান, কোম্পানি সার্ভিস মার্কেটিং এ অ্যাপ্লাই করতে পারবে। সার্ভিস মার্কেটিং, সার্ভিস প্রফিট চেইন, service for marketing strategies, internal interactive, managing service differentiation, managing service quality, managing service productivity, বিষয়গুলো আরেকটু ভালোভাবে দেখবে। তারপর দেখো এতক্ষণ এই অনলাইন লেকচার তোমরা মনোযোগ সহকারে অনুসরণ করার পর এই যে প্রশ্নগুলোর উত্তর আশা করি ভালোভাবে দিতে পারবে। ভোগ্যপণ্য, শিল্পপণ্যের পার্থক্য, সুবিধা পণ্য, শপিং পণ্যের পার্থক্য, সেবা ও সেবা বাজারজাতকরণের গুরুত্ব, সেবা বাজারজাতকরণের কৌশল, বাজারজাতকরণের বিভিন্ন কর্মসূচি, পণ্য সারি, ব্র্যান্ডের ইকুইটি, ব্র্যান্ডের গুরুত্ব, শিল্পপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়, ব্র্যান্ডিং কৌশল উন্নয়ন, পণ্য সেবার স্তর সমূহ, ভোগ্যপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়, যে মোড়কীকরণ, সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেবা বাজারজাতকরণ, ভোগ্যপণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ, শিল্পপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ, এই প্রশ্নগুলোর উত্তর আশা করি ভালোভাবে দিতে পারবে। তোমাদের জন্য এখানে তথ্যসূত্র আছে, তথ্যসূত্র কাজে লাগিয়ে অনলাইন লেকচার সম্পন্ন করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।